দলীয় প্রধানের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ চায় বিএনপি, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আবারও আলোচনা কাল। মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠন, ৪৫ আসামির তদন্ত প্রতিবেদন পেছালো। গোপালগঞ্জে হামলা সংঘর্ষের ৮ মামলায় আসামি ৮,৪০০ জন, গ্রেপ্তার ৩১০, গণগ্রেপ্তার হচ্ছে না দাবি। ফিটনেসবিহীন যান সরাতে অভিযানে বিআরটিএ, আইন সংশোধনে ১৫ দিনের আলটিমেটাম মালিক শ্রমিকের। আমন্ত্রণ বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিমি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। দলীয় প্রধানের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ রাখা উচিত বলে মনে করে বিএনপি। ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেওয়া হয় বলে জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি একথা জানান। তিনি আরও বলেন, আজ মূলত তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া ও ক্ষমতা কাঠামো নিয়ে আলোচনা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাব হাতে পেয়েছেন বলেও জানান তিনি। এটা দেখে পর্যালোচনা করে মতামত দেবে বিএনপি। নতুন যে খসড়া প্রস্তাব ঐকমত্য কমিশন দিয়েছে তা নিয়ে আগামী পরশু দিনের বৈঠকে আলোচনা হবে। পরবর্তী আলোচনায় এ বিষয়ে বিএনপি একমত হতে পারবে বলে আশা প্রকাশ করেন দলের এ নেতা। দলীয় প্রধান যে সবসময় প্রধানমন্ত্রীর পদ অলঙ্কৃত করবেন এমন তো কথা নয়। পার্লামেন্টারি পার্টিতে ডিসাইড হবেন কোন এমপি প্রধানমন্ত্রী হবেন, কিন্তু অপশনটা থাকা ভালো, তার ডেমোক্রেটিক রাইটটা যাতে ক্ষুণ্ণ না হয়। যে ব্যক্তি দলীয় প্রধান হন তার যাতে রাইটটাও ক্ষুণ্ণ থাকে যে তিনি ইচ্ছা করলে প্রধানমন্ত্রী তো পদ নিতে পারেন। আগামী ৩১শে জুলাইয়ের মধ্যেই জুলাই সনদ প্রস্তুতি কাজ চলছে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে একথা জানান তিনি। এ সময় আলী রিয়াজ বলেন, নিয়মিত আলোচনায় অনেকগুলো বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। সংসদের উচ্চকক্ষের বিষয়ে আগামী ২-৩ দিনের মধ্যে একটা সিদ্ধান্ত দেওয়া যাবে। রোববার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান বিষয়ে আলোচনা হয়। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপি, জামায়াত সহ ৪টি রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রস্তাব করা হয়। এসবের সাথে কমিশনের প্রস্তাব নিয়ে আলোচনা চলে বিকেল ৫টা পর্যন্ত। এর আগে ১৫তম দিনের মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসে ঐকমত্য কমিশন। এখানে দুটো বিষয় বলে রাখি। একটা হচ্ছে উচ্চকক্ষ বিষয়ক আলোচনায় আপনাদের পক্ষ থেকে কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিশন বিষয়টি পর্যালোচনা করছে। আমরা আশা করেছিলাম যে এই সপ্তাহান্তে অর্থাৎ শুক্র শনিবারের আলোচনার মধ্য দিয়ে আমরা একটা জায়গায় এসে আপনাদের সামনে কমিশনের সিদ্ধান্তটা জানাতে পারব। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে আগেই, অথচ তার সহযোগী সাবেক মন্ত্রী এমপিদের আলোচিত ৪৫ আসামির তদন্ত প্রতিবেদন দাখিলে আরও ৩ মাস সময় দিয়েছে ট্রাইব্যুনাল। রোববার ১৬ আসামিকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। প্রসিকিউশন জানায় তাদের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। জুলাই গণ অভ্যুত্থান দমনে মানবতা বিরোধী অপরাধের মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার আসামিদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, এমপি, সেনা ও পুলিশ কর্মকর্তা সহ ৩৯ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয় বুধবার। ৭টি মামলায় হাজিরা দেন তারা। এর মধ্যে একটি মামলায় ওবায়দুল কাদের সহ ৪৫ গুরুত্বপূর্ণ ব্যক্তি আসামি। তাদের মধ্যে গ্রেপ্তার সাবেক ১১ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রীর ২ উপদেষ্টা সহ ১৬ জনকে পঞ্চম দফায় হাজির করা হয় ট্রাইব্যুনালে। তাদের বিরুদ্ধে মূল অভিযোগ শেখ হাসিনার সহযোগী হিসেবে হত্যাযজ্ঞের পরিকল্পনা ও বাস্তবায়নে নির্দেশ প্রদান। তাদেরকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। তাদের মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এবং সাথে সাথে আরও ৩ মাসের সময় প্রার্থনা করেছেন। ট্রাইব্যুনাল সময় মঞ্জুর করেছে। এদিকে আদালতে হাসানুল হক ইনু অভিযোগ করেন, কাশিমপুর কারাগারে ডিবি কর্মকর্তারা অসৎ উদ্দেশ্যে তার গলার স্বর পরীক্ষা করেছেন। তবে প্রসিকিউশন জানায় এ ব্যাপারে ট্রাইব্যুনালের পূর্বের আদেশ রয়েছে। ট্রাইব্যুনালে এরকম কোনো নির্দেশনা ওনার কাছে প্রদর্শিত না হওয়ায় ওনার শঙ্কা যে এটা
অসৎ উদ্দেশ্যে হতে পারে ভয়েস রেকর্ডিং, এবং সেজন্য মাননীয় ট্রাইব্যুনাল আমাদেরকে নির্দেশনা দিয়েছে আপনারা লিখিতভাবে মাননীয় ট্রাইব্যুনালে নিবেদন করেন। তদন্তকালে যে কারো ভয়েস টেস্ট করতে পারেন, কারণ ওনারা ভয়েস যেটি ওনারা তদন্তে পেয়ে থাকেন সেটা জেনুইন কিনা এটা টেস্ট করার জন্য তো এখন যিনি কাস্টডিতে আছেন তার অ্যাকচুয়াল ভয়েসটা লাগবে। সেটা ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষেই তদন্তকারী কর্মকর্তা ওনার ভয়েস টেস্টটা জেলখানায় করেছেন। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ 23 পুলিশ সদস্যের বিরুদ্ধে অন্য আরেকটি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আরও 2.5 মাস বাড়িয়ে 5 অক্টোবর নির্ধারণ করা হয়েছে। এছাড়া আরও 5 মামলার তদন্তের সময় বাড়িয়েছে ট্রাইব্যুনাল 1। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণহত্যাকারী শেখ হাসিনা মানব জাতির কলঙ্ক, তাকে কোনোভাবেই ক্ষমা করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর শক্ত গণতান্ত্রিক ভিত তৈরি না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন চলবে বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। সকালে রাজধানীর জিয়া উদ্যানে বৃক্ষরোপণ কর্মসূচিতে এ মন্তব্য করেন দুই নেতা। জুলাই গণ অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর জিয়া উদ্যানে বৃক্ষরোপণ করে কৃষক দল ও আমার বিএনপি পরিবার। এতে অংশ নেন দলের জ্যেষ্ঠ নেতারা। এ সময় নতুন বাংলাদেশের প্রত্যাশার কথা জানান জুলাই আন্দোলনের হতাহতদের পরিবারের সদস্যরা। কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চলবে, আর আগামী নির্বাচনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত করতে হবে গণতন্ত্র। এই পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তার বিরুদ্ধে লড়াই সংগ্রাম এখনো থেমে যায়নি। এই লড়াই সংগ্রাম আমাদেরকে আরো বেশি চালিয়ে যেতে হবে, যতক্ষণ পর্যন্ত আমরা সত্যিকার অর্থে একটা গণতন্ত্রের শক্ত ভিত প্রতিষ্ঠিত করতে না পারি। এ সময় রাজনীতিতে ভিন্নমত থাকলেও সবাইকে নিয়ে দেশ গড়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কেউ গণতন্ত্রে বিশ্বাস করবে, কেউ সমাজতন্ত্রে বিশ্বাস করবে, কেউ আপনার ওয়েলফেয়ার স্টেটে বিশ্বাস করবে। এই সবগুলোকে মিলিয়ে আমরা একটা রেইনবো স্টেট, একটা রামধনু যেভাবে অনেকগুলো রং নিয়ে ওঠে, সেরকম একটা রাষ্ট্র নির্মাণ করতে অনেক আগেই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই স্বপ্ন দেখেছিলেন। ক্ষমতায় যে দলই আসুক, জুলাই গণ অভ্যুত্থানে হতাহতদের পরিবারের পুনর্বাসন নিশ্চিত করতে হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, গণহত্যাকারী হাসিনাকে কোনোভাবেই ক্ষমা করা যাবে না। তারা আজকে আমার ছেলেকে হত্যা করছে, পুড়িয়ে মারছে, কি নির্মম নৃশংস অমানবিক। এই জন্যই হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। হাসিনা হচ্ছে মানব জাতির একটা কলঙ্ক, হাসিনা হচ্ছে মায়েদের একটা কলঙ্ক। আমাদেরকে প্রথম কাজ হবে এদের বিচার করা। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন বিএনপির নেতাকর্মীরা। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রশাসনে এখনো বহাল রয়েছে স্বৈরাচারের দোসররা। তাদের কারণে সরকারের অনেক উদ্যোগ ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে চট্টগ্রামে এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা থাকাকালে জুলাই শহীদ পরিবার নিয়ে বিভিন্ন উদ্যোগ নিয়ে চাপের মুখে পড়তে হয়। উদ্যোগগুলো মাঠ পর্যায়ে পৌঁছায়নি বা পৌঁছাতে দেরি হয়েছে বলেও জানান তিনি। পরে দুপুরে রাঙ্গামাটির চৌমুহনীতে পথসভা করে এনসিপি। এ সময় নাহিদ ইসলাম আরও বলেন, গত 50 বছরে বাংলাদেশকে নানাভাবে বিভাজিত রাখা হয়েছিল, তার বড় শিকার হচ্ছে পার্বত্য চট্টগ্রাম। অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক বাংলাদেশই এখন সকলের প্রত্যাশা। পরে সমাবেশে যোগ দিতে বিকেলে চট্টগ্রাম পৌঁছান এনসিপি নেতারা। আমাদের জায়গা থেকে আমরা বিভিন্ন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে প্রেশারাইজ করছি সর্বোচ্চভাবে, কিন্তু দেখা গেছে সরকারের উদ্যোগগুলা মাঠ পর্যায়ে পর্যন্ত পৌঁছায় নাই বা পৌঁছাইতে দেরি করতেছে, বা সেইখানে অনেক ধরনের ঝামেলা আসলে হয়, কারণ এখনও প্রশাসনের বিভিন্ন জায়গায় আসলে স্বৈরাচারের দোসররা আছে। গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা সংঘর্ষের ঘটনায় আরও 4টি মামলা করেছে পুলিশ। এ পর্যন্ত 8 মামলায় আসামি করা হয়েছে 8404 জনকে। এখন পর্যন্ত মোট 310 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে রোববার রাত 8টায় গোপালগঞ্জে 144 ধারার সময়সীমা শেষ হয়। অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে শহরের পরিস্থিতি। এনসিপির সমাবেশে হামলা ও সংঘর্ষের 4 দিন পর গোপালগঞ্জে অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন।
পরিস্থিতি বিবেচনায় কারফিউর সময় না বাড়িয়ে রোববার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে প্রশাসন। নিষিদ্ধ সভা, মিছিল ও জনসমাবেশ। কারফিউ না থাকায় খুলেছে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি অফিস ও আদালত। বেড়েছে যানবাহন চলাচল। ১৪৪ ধারার আওতামুক্ত থাকায় শিক্ষা প্রতিষ্ঠানে ফিরেছে প্রাণচাঞ্চল্য। গাড়িগুলো চালাতে পারতেছি, সমস্যা হচ্ছে না, কোনো ঝামেলা নাই, খুব ভালো। ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল অনার্স ফার্স্ট ইয়ারে, তাই জন্য আমি পরীক্ষা ফর্ম ফিল আপ করতে আসছি। আমি চাই যে পরিবেশটা অনেক ভালো হোক। যেরকম পরীক্ষা দিচ্ছে সুস্থ পরিবেশে ওই রকমই পরীক্ষা চলতেছে, সুন্দর, কোনো আতঙ্কবাণী নাই। গত কয়েকদিনের চেয়ে শহরের পরিস্থিতির উন্নতি হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। মোড়ে মোড়ে টহল দিতে দেখা গেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গোপালগঞ্জের সংঘর্ষের ঘটনায় কোনো গণগ্রেপ্তার হচ্ছে না, যারা দোষী তাদেরই আইনের আওতায় আনা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে বলেও জানান তিনি। রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গোপালগঞ্জে সেনাবাহিনী গুলি করেছে এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। গোপালগঞ্জের ঘটনায় রাজনীতি ছিল বলেও মন্তব্য করেন উপদেষ্টা। সেখানকার পরিস্থিতি এখন আগের থেকে স্বাভাবিক হয়েছে, পর্যায়ক্রমে জরুরি অবস্থা তুলে নেওয়া হবে বলেও জানান তিনি। অন্যায় করলে সে গ্রেপ্তার হবে। আমি একটা কথাই বলছি, কোন অবস্থায় যেন সে দুষ্কৃতিকারী ছাড়া না যেন পায়, আর যেন যে অপরাধ করে নাই যে যেন কোনো অবস্থায় ধরা না পড়ে। চলতি বছর ৩টি যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী। আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা জোরদারে দুদেশের দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব অব্যাহত থাকবে। 3টি মহড়ার মধ্যে টাইগার লাইটনিং এবং টাইগার শার্ক মহড়া এ মাসেই অনুষ্ঠিত হবে। সেপ্টেম্বরে হবে প্যাসিফিক এঞ্জেল মহড়া। রোববার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, 3টি যৌথ মহড়া এবং একটি নতুন দক্ষতা সংযোজনের মাধ্যমে দুদেশের দীর্ঘদিনের অংশীদারিত্ব বজায় থাকবে, যা অভিন্ন নিরাপত্তার লক্ষ্যকে আরও দৃঢ় করবে। প্যাসিফিক এঞ্জেল মহড়া প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে চতুর্থবারের মতো এ মহড়ায় অনুসন্ধান, উদ্ধার এবং অ্যারোমেডিকেল কার্যক্রমের উপর গুরুত্ব দেয়, যা মানবিক বিপর্যয় মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা বাড়াবে। দূতাবাস আরও বলে, বাংলাদেশ সেনা ও নৌবাহিনীর সমন্বয়ে গঠিত একটি রেজিমেন্ট নতুন RQ-21 ব্ল্যাক জ্যাক সিস্টেম পরিচালনা করবে। এই উদ্যোগ সমুদ্র সীমা পর্যবেক্ষণ, সীমান্ত নিরাপত্তা এবং শান্তিরক্ষা মিশন পরিচালনায় সক্ষম করে তুলবে। যুক্তরাষ্ট্র থেকে বছরে 7 লাখ টন করে 5 বছরে মোট 35 লাখ টন গম আমদানি করবে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে সরকারিভাবে এ গম আমদানির সিদ্ধান্ত হয়েছে। রোববার এ বিষয়ে সচিবালয়ে দুদেশের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। স্মারকে বাংলাদেশ সরকারের পক্ষে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল হাসানাত হুমায়ুন কবির এবং যুক্তরাষ্ট্রের পক্ষে US হুইট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট জোসেফ কে সার্ভার সই করেন। প্রতিযোগিতামূলক দরে যুক্তরাষ্ট্র থেকে বছরে 7 লাখ টন করে উচ্চমানের গম আমদানি করা হবে। সরকারের আশা, এই সমঝোতা দেশের খাদ্য সরবরাহ ব্যবস্থাকে আরও টেকসই করবে। একই সঙ্গে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক আরও গভীর হবে। আর এ নিয়ে প্রতিবেদন থাকবে সংবাদের শেষ অংশে। চলে যাচ্ছি পরের খবরটিতে। শৃঙ্খলা ফেরাতে এবার সড়কে নামলেন BRT এর নতুন চেয়ারম্যান আবু মমতাজ সাদউদ্দিন। অভিযান চালিয়েছেন কারওয়ান বাজার, ফার্মগেট সহ কয়েকটি এলাকায়। ফিটনেসবিহীন গাড়িকে করেছেন মামলা ও জরিমানা। এদিকে সড়ক আইন সংশোধনে 15 দিনের আলটিমেটাম দিয়েছে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। কোনো উদ্যোগী রাজধানী সড়কে শৃঙ্খলা ফেরাতে পারেনি। ফিটনেসবিহীন গাড়ি আর লাইসেন্স ছাড়া চালক দাবিয়ে বেড়াচ্ছে রাজপথ। বেপরোয়া গতির কারণে ঘটছে দুর্ঘটনা। কাগজে কলমে নিয়মিত অভিযান চালাচ্ছে BRTA। এবার নিজেই মাঠে নামলেন নতুন চেয়ারম্যান আবু মমতাজ সাদউদ্দিন আহমেদ। অভিযানে অনেক গাড়ির কাগজপত্র মেলেনি, পাওয়া যায়নি ড্রাইভিং লাইসেন্স। যোগাযোগ করলে আপনারা বলতে পারবেন, আমাদের কাছে কিছুই দেয় না। আর কাগজপত্র তো এই গাড়ির সাথে দেয় না। এটা গেলে ডিপু থেকে ড্রাইভার লাইসেন্স আর গাড়ি পাঠায়।
বিআরটিআর চেয়ারম্যান বলেন, শুধু সড়কে নয়, বাস ডিপোগুলোতেও অভিযান চালানো হবে। মামলা জরিমানা অব্যাহত থাকবে। সম্ভব না এটাকে আপলোড করা। আমরা এই কার্যক্রমটা শুরু করেছি, এটা আমরা কন্টিনিউ করব আমাদের যতদিন পর্যন্ত আমাদের এই সড়কটা আমরা নিরাপদ না করতে পারি। এদিকে সড়ক পরিবহন আইন সংশোধন সহ 6 দফা দাবি জানিয়েছে মালিক শ্রমিক ঐক্য পরিষদ। দাবি আদায়ে সড়কে নামার হুঁশিয়ারি দিয়েছেন নেতারা। আজকে মিলিত হয়ে আমরা একযোগে এক মুহূর্তে সিদ্ধান্ত করেছি 15 কার্য দিবসের মধ্যে সরকার এই অচলাবস্থা নিরসন না করলে 15 কার্য দিবসের পরে বাংলাদেশের পরিবহনের সকল মালিক শ্রমিকরা মিলে ধর্মঘট করবে। তবে সড়কে চলাচলের অনুপযোগী যানবাহন তুলে নেয়ার বিষয়ে একমত নেতারা। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মেট্রো রেলের র্যাপিড পাস দিয়ে চড়া যাবে হাতিরঝিলের বাস ও ওয়াটার ট্যাক্সিতে। এই কার্ড ঘষেই ভাড়া পরিশোধ করা যাবে। এতে যাত্রী সেবার মান বাড়বে বলে মনে করেন সড়ক পরিবহন উপদেষ্টা। রোববার এ কার্যক্রমের উদ্বোধন করে তিনি বলেন, পরীক্ষামূলকভাবে এ সেবা চালু করা হলো। রাজধানীর হাতিরঝিলের চক্রাকার বাস সার্ভিস, এখানে টিকিটের পাশাপাশি যুক্ত হলো র্যাপিড পাস। ওয়াটার ট্যাক্সিতেও চালু হলো এই ব্যবস্থা। পুলিশ প্লাজা ও এফডিসির জেটিতে বসানো হয়েছে ডিভাইস। এতদিন র্যাপিড পাস ব্যবহার হতো শুধু মেট্রো রেলে, এখন বিআরটি রুটে গাজীপুরের শিববাড়ি থেকে মতিঝিলের বিআরটিসি বাসেও ব্যবস্থা থাকছে। কর্তৃপক্ষ জানায়, এতে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত নেয়ার সুযোগ নেই, ঝামেলা নেই নগদ ও ভাঙতি টাকার। সব ধরনের গণপরিবহনই দ্রুতই যুক্ত হচ্ছে র্যাপিড পাস। তাদেরকে আমরা দেখাচ্ছি, ডিসপ্লে করছি, যাতে তারা উৎসাহিত হয় এই মেশিনগুলো যাতে লাগায়। এবং আমরা পুলিশ প্রশাসনের সবার সাথে আলাপ করছি যে আমরা যে কমিটিগুলো আছি বাস রুট রেশনালাইজেশন নিয়ে, তারা এই সিস্টেমগুলো যেন তারা অবশ্যই ব্যবহার করে। কাউকে লাইন ধরতে হয় না, কারণ আপনি ওখানে যাবেন, ওখানে যেয়ে আপনি যে মেশিনে আপনার স্মার্ট কার্ড ব্যবহার করবেন এবং নানান ধরনের, আজকাল তো ইভেন টেলিফোনের অ্যাপ দিয়েও করা যায়, নানানভাবে করা যায়। তো আমরা চাচ্ছি যে বাইরের দুনিয়ায় যেটা অনেক দিন আগে থেকে হয়েছে, তো সেটাই আমরা এখানে চালু করতে চাই। আমাদের একটাই উদ্দেশ্যটা হচ্ছে সড়কে গতি বৃদ্ধি করা। এ কার্ড হাতিরঝিল চক্রাকারের বাসের সব কাউন্টারে পাওয়া যাবে, মেট্রো রেলের স্টেশন থেকেও সংগ্রহ করা যাবে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাতক্ষীরার তালায় মাদ্রাসার শিক্ষক শরীফুল গাজীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হামলাকারী মানসিক ভারসাম্যহীন যুবক রাজু গণপিটুনিতে নিহত হয়েছেন। রোববার উপজেলার খেসরা ইউনিয়নের শাহাপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, কয়েকদিন আগে রাজু মাদ্রাসায় গিয়ে শিক্ষার্থীদের সাথে দুর্ব্যবহার করে। এ ঘটনায় শরীফুলের সাথে রাজুর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাজুকে লাঠি দিয়ে আঘাত করেন শরীফুল। এরই জেরে বিকেলে রাজুর শিক্ষক শরীফুলকে ডেকে মাদ্রাসার সামনে নিয়ে আসে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে শরীফুলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা রাজুকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলে তারও মৃত্যু হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে ডিপ্লোমা শিক্ষার্থীদের ক্যাডেট সিডিসি দেওয়ার প্রস্তাবনার বিরোধিতা করেছে বাংলাদেশ মেরিনার্স কমিউনিটি। রোববার আগারগাঁওয়ে নৌ পরিবহন অধিদপ্তর এর সামনে বাংলাদেশ 2 দফা দাবি আদায়ে মানববন্ধন করে মেরিনার্স কমিউনিটি। এ সময় তারা বলেন, প্রয়োজনের বেশি মেরিন ক্যাডেট এবং রেটিংস রিক্রুটমেন্ট বন্ধ করতে হবে। প্রতি বছর দেশীয় এবং আন্তর্জাতিক জাহাজে ফ্রেশ ক্যাডেট এবং রেটিংসদের প্রকৃত চাহিদা নিরূপণ করে তার ভিত্তিতে ভর্তির নীতিমালা তৈরি করতে হবে। সিডিসি প্রদানের প্রস্তাবনা বৈষম্যমূলক এবং অযৌক্তিক দাবি করে এ ধরনের অপচেষ্টা বাংলাদেশের মেরিন সেক্টরের মারাত্মক ক্ষতি করবে বলেও হুঁশিয়ারি দেন তারা। দ্রুজ অধ্যুষিত সিরিয়ার সুইদায় থেকে বেদুইন যোদ্ধারা সরে যাওয়ার পর সেখানকার অধিকাংশ এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এদিকে সুইদায় সাম্প্রদায়িক সহিংসতায় প্রাণহানি 1000 ছাড়িয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। রোববার সুইদায় নতুন করে কোনো গোলাগুলির শব্দ শোনা যায়নি বলে জানিয়েছেন বাসিন্দারা। তবে সেখানে এখনো বিদ্যুৎ ও পানি সংকটে ভুগছেন তারা। সুইদার হাসপাতালগুলোতে পরিস্থিতিও ভয়াবহ। আহত অনেক রোগী এখনও সেখানে চিকিৎসাধীন থাকলেও পর্যাপ্ত সেবা পাচ্ছেন না তারা।
নিহতদের মরদেহও পড়ে রয়েছে হাসপাতালগুলোতে। অ্যান্টার্কটিকার বরফ স্তরের গভীর থেকে সংগৃহীত বরফখণ্ড নিয়ে গবেষণার প্রস্তুতি নিয়েছেন ইউরোপের বিজ্ঞানীরা। 15 লাখ বছরের বেশি পুরনো এই বরফ গলানোর পর উপাদানগুলো বিশ্লেষণ করে পৃথিবীর জলবায়ু সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন বলে আশাবাদী তারা। ইতিমধ্যে যুক্তরাজ্যে পৌঁছেছে বরফখণ্ডগুলো। ভবিষ্যতে ব্রিটিশ ও ইউরোপের পরীক্ষাগারগুলোতে সেগুলোর সূক্ষ্ম বিশ্লেষণ চলবে। পৃথিবীর জলবায়ু পরিবর্তনের ইতিহাস সম্পর্কে জানতে বহু বছর ধরে গবেষণা চালাচ্ছেন ইউরোপের বিজ্ঞানীরা। এবার অ্যান্টার্কটিকার বরফ নিয়ে গবেষণা চালাতে যাচ্ছেন তারা। হাজার বছরের পুরনো এই বরফ বিশ্লেষণ করলে অতীতের জলবায়ু সম্পর্কে নানা গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন বলে আশাবাদী তারা। সম্প্রতি পূর্ব অ্যান্টার্কটিক উপদ্বীপের বরফ স্তর খনন করে 2800 কিলোমিটার গভীর থেকে বরফখণ্ড সংগ্রহ করেন একদল বিজ্ঞানী। ইউরোপের বিয়ন্ড ইপিকা ওল্ড আইস প্রকল্পের অর্থায়নে ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের তত্ত্বাবধানে গবেষণাটি পরিচালিত হচ্ছে। কাচের মতো স্বচ্ছ সিলিন্ডার আকৃতির বরফখণ্ডগুলো 15 লাখ বছরের বেশি পুরনো। প্রথমে বরফখণ্ডগুলো অ্যান্টার্কটিকার একটি বরফ গুহায় সংরক্ষণ করে রাখা হয়। পরে সেগুলো ইউরোপে পাঠানোর জন্য একটি জাহাজে তোলা হয়। বর্তমানে ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের শীতল গবেষণাগারে -25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হয়েছে বরফখণ্ডের নমুনাগুলো। 7 সপ্তাহ ধরে বিজ্ঞানীরা ধীরে ধীরে এই দুর্লভ বরফ গলিয়ে বের করবেন প্রাচীন ধূলিকণা, আগ্নেয় ছাই, ক্ষুদ্র সামুদ্রিক শৈবাল, ডায়াটমের মতো উপাদানগুলো। সেগুলো অ্যান্টার্কটিকার তুষারগুলো বরফে পরিণত হওয়ার সময় ভেতরে আটকা পড়েছিল। বায়ুমণ্ডল ও সমুদ্রের মধ্যে কিভাবে কার্বন ডাই অক্সাইড বিনিময় হচ্ছে সেই নিয়ন্ত্রণ প্রক্রিয়া সম্পর্কে আমরা জানতে আগ্রহী। এ গবেষণায় অতীতে সামুদ্রিক বরফের পুনর্গঠন ও জৈব পদার্থ উপাদানের দিকে নজর দেব, আর সমুদ্র থেকে নির্গত কার্বন ডাই অক্সাইডের পরিমাণও জানার চেষ্টা করব আমরা। এই উপাদানগুলো প্রায় 10 লাখ বছর আগের বাতাসের গতি, তাপমাত্রা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা সম্পর্কে নতুন তথ্য উন্মোচন করবে। আগামী কয়েক বছর ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে এবং ইউরোপের বিভিন্ন পরীক্ষাগারে বরফখণ্ডগুলোর সূক্ষ্ম বিশ্লেষণ চলবে বলে জানান বিজ্ঞানীরা। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।